হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত দুটো সূত্র নিয়ে আলোচনা করব, একটা ফ্যারাডের প্রথম সূত্র আর একটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এখানে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যারাডের প্রথম সূত্র অর্থাৎ ফ্যারাডেস ফার্স্ট ল। এখান থেকে প্রশ্ন আসবেই, শিওর, একদম লিখে নিতে পারো। ফ্যারাডের প্রথম সূত্র যেটা একদম কমন, W=ZIT, যেটা তোমরা পড়ে আসছো, আজকে আমরা ওটাই ডিটেলস আলোচনা করব। তো চলো শুরু করি। নোট খাতা কলম নিয়ে উপরে টাইটেল লাগাও, ফ্যারাডেস ফার্স্ট ল। ওকে, তো দেখো ফ্যারাডেস ফার্স্ট ল মূলত ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়। তো তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি? গত লেকচারে আমরা দেখে আসছি তড়িৎ বিশ্লেষ্য কোষ কি। ওকে, তো চলো তবু একটা ধারণা দেই। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষে এইরকম একটা পাত্র থাকে আর দুটো দণ্ড থাকে। এই যে একটা দণ্ড, এই যে একটা দণ্ড, ঠিক আছে, দুটা দণ্ড থাকে। তো এই দণ্ড দুটো আবার ব্যাটারির সাথে লেগে থাকে। তো এইটা ব্যাটারির পজিটিভ অংশের সাথে আর এইটা ব্যাটারির নেগেটিভ অংশ, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে। তো এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো যেটা পজিটিভ অংশের সাথে লেগে থাকে সেটাকে বলা হয় অ্যানোড, অ্যানোড। আর যেটা নেগেটিভের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। ওকে, আর এখানে কিছু ইলেকট্রোলাইট বা কেমিক্যাল থাকে, মানে আয়ন আকারে, প্লাস মাইনাস আকারে, মানে করে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, ইলেকট্রোলাইট, এটাকে বলা ইলেকট্রোলাইট। এই কেমিক্যালগুলোকে বলা ইলেকট্রোলাইট। এখন কথা হচ্ছে এটাই মূলত ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য কোষের চিত্র। তো এখানে কি হয়, সব সময় এখানে আমরা গত ক্লাসে একটু ভালোভাবে জানছি, একটু ধারণা দেই, যদিও গত ক্লাসের সাথে এটার কোনো রকম সম্পর্ক নাই। অনেকে ভাবে যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক আছে, হয়তো এটা ক্লাস বুঝতে গেলে আমাকে আগের ক্লাস বুঝতে হবে, করতে হবে। সো এই ধারণাটা রাখা যাবে না। তো আগের ক্লাস করো নাই সমস্যা নাই, এখানে যা বলছি অতটুকুই মনে রাখলে হবে। তো এরকম তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড থেকে ইলেকট্রন এই পাশে, এই যে তারের মাধ্যমে এই পাশ দিয়ে এই পাশে আসে। তার মানে কি, ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ অ্যানোড থেকে নেগেটিভ চার্জটা এই দিকে আসে, তার মানে এই যে এইদিকে আসে, ঠিক আছে। চার্জ এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ, ঠিক আছে। এই চার্জ যখন প্রবাহিত হবে তখন দেখা যাবে চার্জ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। চার্জ এই দিকে প্রবাহ হয়েছে, তো বিদ্যুৎ কোন দিকে প্রবাহ হবে? উল্টা দিকে বিদ্যুৎ প্রবাহ হবে, কারেন্ট বা বিদ্যুৎ, ঠিক আছে। যাই হোক, চার্জ বা কারেন্ট জাস্ট আলাদা মানে বিপরীত ধর্মী আর কি। তো যত চার্জ প্রবাহ হবে এখানে, এই দেখো চার্জ যখন প্রবাহিত হবে এই যে পজিটিভটা এই যে নেগেটিভ দণ্ডের গায়ে লেগে যাবে। দেখো পজিটিভটা এই নেগেটিভ দণ্ডের গায়ে লেগে থাকবে। দেখো সিলভার প্লাস এর গায়ে লেগে হয়ে যাবে কি সিলভার, শুধু সিলভার, ঠিক আছে। শুধু সিলভার মানে সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। ওকে, তার মানে এক পর্যায়ে কী হবে, এই দণ্ডের গায়ে যখন লাগবে এই যে এখানে একটা ওয়েট তৈরি হবে, ওয়েট, সিলভার ধাতুর একটা ওয়েট তৈরি হবে, ঠিক আছে, ওয়েট। তো এটাই মূলত ফ্যারাডের প্রথম সূত্র। যত বেশি চার্জ প্রবাহিত হবে এদিক থেকে এদিকে, তত বেশি এখানে সিলভার অর্থাৎ ধাতুটা জমা হবে, এটাই। তো ওয়েটের পরিমাণ, দেখো ওয়েটের পরিমাণ কিসের উপর নির্ভর করতেছে? ওই চার্জ প্রবাহের উপর নির্ভর করতেছে। তো চার্জ প্রবাহ যত বেশি হবে ধাতুর পরিমাণটা তত বেশি হবে। এটা হচ্ছে একটার অপরটার সমানুপাতিক, ওয়েট চার্জের সমানুপাতিক। চার্জ প্রবাহ যত বেশি হবে সঞ্চিত ধাতুর পরিমাণ তত বেশি হবে। এখন ফ্যারাডের প্রথম সূত্রটা যদি বলি কাকে বলে বা সংজ্ঞা ব্যাখ্যা করে খ নাম্বারে যদি আসে, তো এভাবে বলবা, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে যত বেশি চার্জ প্রবাহ হবে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ সমানুপাতিক হারে জমা হবে। ওকে, এটাই ডব্লিউ প্রপোর্শনাল কিউ। তো এটাকে যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটা তুলে দেই, এটা একটা সমানুপাতিক ধ্রুবক যেটা বিজ্ঞানীরা ব্যবহার করতো জেড, আমরা ব্যবহার করবো জেড। তো এটা সমানুপাতিক ধ্রুবক, এটা কিউ, জেড কিউ, ডব্লিউ ইকুয়াল জেড কিউ। এই জেডটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বাংলায় বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এই এখন এটা একটু সংজ্ঞা পড়তে হবে। এটা সংজ্ঞাটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা কি
একটু ওয়েট, মাইক্রোফোনটা একটু ঠিক করে নেই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা কি? তো মূলত এটা আমাদের একটা সূত্র, ডাব্লিউ ইকুয়াল জেড কিউ। জেড ইকুয়াল কি লেখা যায়? জেড ইকুয়াল লেখা যাবে যে ডাব্লিউ বাই পাশে পারে হয়ে ভাগ হয়ে যাবে কিউ, ডাব্লিউ বাই কিউ। জেড এর মান, আচ্ছা কিউ এর মান যদি 1 ধরি, কিউ এর মান যদি 1 কুলম ধরি, 1 কুলম ধরি, তখন বলা যাবে কি 1 কুলম চার্জ, অর্থাৎ এই যে কিউ এর মানটা যদি 1 ধরি, 1 কুলম ধরি, তো 1 কুলম চার্জ প্রবাহের ফলে, অর্থাৎ 1 কুলম, এখানে যদি 1 কুলম হয়, কিউ এর জায়গায় 1 কুলম হয়, ঠিক আছে, 1 কুলম চার্জ প্রবাহের ফলে যতটুকু ধাতু জমা হবে সেটাকে বলবো আমরা জেড বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সংজ্ঞাটা কি হবে? 1 কুলম চার্জ প্রবাহের ফলে যতটুকু ধাতু সঞ্চিত হবে বা জমা হবে সেটাকে কি বলবো আমরা? ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আবার একটু লিখি, জেড ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। তো এটার এককটা কী হবে? ওয়েটের পরিমাণ গ্রাম, আর চার্জের ওয়েটের একক গ্রাম, আর চার্জের একক কুলম বড় হচ্ছে। এটাকে যদি এভাবে লিখি গ্রাম ডিভাইডেড কুলম, বা এটাকে এভাবে লেখা যায় গ্রাম বড় হতে সি কুলম ইনভার্স 1। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক, গ্রাম কুলম ইনভার্স 1, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক, অর্থাৎ জেড এর একক গ্রাম কুলম ইনভার্স 1। ওকে, গ্রাম কুলম ইনভার্স 1। এবার এই যে কিউ মানে চার্জ, কিউ মানে চার্জ, তা আমরা কিউ ইকুয়াল কি লিখতে পারি? কিউ ইকুয়াল আইটি, মানে আই মানে বিদ্যুৎ প্রবাহ, টি মানে সময়, তো কিউ এর বদলে লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল আইটি, জেড আইটি। এইটা আমাদের মেইন সূত্র। এটাও সূত্র মূলত এটা থেকে এটা আছে, এটা আমরা একটু মনে রাখবো, এটাই মনে রাখবো, এগুলো মনে রাখার দরকার নেই। ডাব্লিউ ইকুয়াল জেড আইটি। ওকে, এখান থেকেও আমরা জেড এর সংজ্ঞাটা দিতে পারি। দেখো আরেকবার দেখো, এই যে আই এর মান যদি 1 ধরি, আই এর মান যদি 1 এম্পিয়ার ধরি, আর টি এর মান যদি 1 সেকেন্ড ধরি, তাহলে এই সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়। কোনো একটা তড়িৎ বিশ্লেষক কোষে 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করলে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে বলবো আমরা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, তো মূলত এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। জেডের আবার আলাদা সূত্র আছে। জেড ইকুয়াল লেখা যায় ই বাই এফ, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই এফ। জেড ইকুয়াল ই বাই এফ মনে রাখতে হবে, জেড ইকুয়াল ই বাই এফ। তো এফ মূলত এফকে বলা হয় ফ্যারাডে, এটার মান হচ্ছে 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব, ঠিক আছে? এই মানটা মনে রাখতে হবে। তো জেড কীভাবে নির্ণয় করে? ই বাই এফ। আবার এই যেখানে ই আছে, দেখো ইটাকে আলাদাভাবে নির্ণয় করা যায়। ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর। ইকুইভ্যালেন্ট ওয়েটটা এইভাবে নির্ণয় করে, উপরে মলিকুলার মাস মানে একটা ধাতুর ওয়েট, নিচে হচ্ছে তুল্য সংখ্যা এন। তো তুল্য সংখ্যা ব্যাপারটা কি? তুল্য সংখ্যা ব্যাপারটা আছে কতটা ইলেকট্রন আদান প্রদান হলে সেটাকে বলা হয় তুল্য সংখ্যা। ঠিক, ই করে লেখা যায় এম বাই এন। এটা কি? ভর, এটা কি আণবিক ভর বা মলিকুলার ওয়েট। যাই হোক, আণবিক ভর বা পারমাণবিক ভর, আর এন হচ্ছে কি? তুল্য সংখ্যা। ওকে, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এর বদলে আমরা কি বসাইতে পারি? জেড ইকুয়াল এর বদলে আমরা এম বাই এন বসাইতে পারি, এম বাই এন, আর নিচে কি? এফ। জেড ইকুয়াল এম বাই এন এফ। ওকে, এন মানে কি? তুল্য সংখ্যা, এম মানে ভর, এফ মানে ফ্যারাডে, যেটার মান মুখস্থ। তো জেড ইকুয়াল এই যে জেডের সূত্র এটা। তো মূলত জেডের সূত্র ই বাই এফ। ই বরাবর আবার এটা লেখা যায় এন বাই এন। একবারে যদি এর মানটা এখানে বসে দিই, জেড ইকুয়াল লেখা যায় এম বাই এন এফ। ওকে, এম বাই এন এফ, ঠিক আছে? তো আমরা সূত্রটা একদম ফুললি জেনারেট করি। তো জেডের বদলে যদি আমরা এইটা বসাই, ডাব্লিউ ইকুয়াল এম বাই
এন এফ উপরে কি আইটি ইন্টু দিয়ে আইটি, এটাই মূলত আমাদের মেইন সূত্র। মূলত আমাদের এখানে যে মানে এইটা বক্স, এইটা বক্স, এইটা বক্স, এইটা বক্স, এই চারটা বক্স যেহেতু ইন্ডিকেট করে দেওয়া আছে, সুন্দরভাবে এটা তোমাকে মনে রাখতে হবে, এই দুটা সহ এই দুটাও মনে রাখতেই হবে। হ্যাঁ, তো মূলত এই চারটা সূত্র আমাদের এই টপিকে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সবগুলো থেকে আমরা আস্তে 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 ভেঙে 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 গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, তো ডাব্লিউ ইকুয়াল এম আইটি বাই এন এফ, আইটিটি এখানে লেখা যায় এম আইটি বাই এন এফ, এম আইটি বাই এন এফ, এম আইটি বাই এন এফ। ওকে, তো চলো শুরু করি ম্যাথ, আজকের ম্যাথ ফ্যারাডেস ফার্স্ট ল। আর এর ফাঁকে দু একটা কথা বলি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো ভালো লাগলে। আর যে কোনো অধ্যায়ের সমস্যার সমাধান পেতে, ভিডিও ক্লাস পেতে অধ্যায়ের নাম রূপন কেমিস্ট্রি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, একদম ফ্রি। ওকে, সূত্রগুলো একটু সাইডে লিখে রাখি। জেড কিউ, ডাব্লিউ ইকুয়াল জেড কিউ। ওকে, এটা একটা সূত্র। এটা থেকে আবার আসছে কি জেড আই টি, এটা একটা সূত্র। ডাব্লিউ ইকুয়াল এম আই টি বাই এন এফ। আর জেড সমান সমান কী লেখা যায়, জেড সমান সমান এম বাই এন এফ। এই চারটে মূলত সূত্র। এখন আমরা এই সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক করবো, এই সূত্রটা দিয়ে। তো দেখো, হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান সমান কি জেড, জেড ইকুয়াল কি উপরে এম নিচে এন বাই এফ। তো উপরে এম, এম মানে কি ভর, এম মানে কি ভর, কার ভর, এই হাইড্রোজেন পরমাণুর ভর। হাইড্রোজেন পরমাণুর ভর কত 1.008, 1.008, একদম অত একুরেট মান না দিলে হবে, শুধু 1 দিলে হবে। ঠিক আছে, এম এর মান বসালাম। এন এর মান কত, এন মানে তুল্য সংখ্যা, মানে হাইড্রোজেন পরমাণু কি হয় কতটা ইলেকট্রন গ্রহণ বা শেয়ার বা ত্যাগ করে। হাইড্রোজেন কিন্তু একটাই, হ্যাঁ, হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করে শেয়ার করে বন্ধন তৈরি করে, তার মানে 1, এন এর মান 1, এই যে এন এর মান 1। এই সূত্র দিয়ে অঙ্ক করতেছি কিন্তু। এফ এর মান 96,500, এটা সবসময় মুখস্থ 96,500। ওকে, তো যত হবে তত, যত হবে তত অ্যান্সার। জেড, জেড মান নির্ণয় করলাম, এর একক কি গ্রাম কুলম ইনভার্স 1, এভাবেই বাস। তো এভাবে যদি বলি সিলভার, সিলভার সিলভার পরমাণুর, সিলভার পরমাণুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, জেড সমান সমান কত সিলভার। তো সিলভারের ভর, উপরে ভরটা লিখতে হবে এম, এম বাই এন এফ। তো ভরের জায়গায় কী বসাবো আমরা, সিলভারে হচ্ছে 108, ঠিক আছে। সিলভার কিন্তু সিলভার একটা ইলেকট্রন কী করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস তৈরি করে, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা প্লাস হয়, তারপরে সিলভারের এন এর মান 1। কে কয়টা করে ত্যাগ করে কে কয়টা করে গ্রহণ করে সবগুলো আস্তে 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 বুঝে দেবো, অত অধৈর্য হওয়ার কিছু নাই, সব কিছু ভেঙে ভেঙে পড়াবো। এফ এর মান 96,500, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই একক হবে গ্রাম কুলম ইনভার্স 1। ওকে, গ্রাম কুলম ইনভার্স 1। যদি বলা হয় কপার 2+, কপার 2+ আয়নের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, জেড। ঠিক আছে, তো কপার ব্যাপারটা আছে, 2+2+ আছে, তাতে সমস্যা নেই। কপারের কত 63.5 এন, মানে 2+, মানে দুইটা ইলেকট্রন কী করছে ত্যাগ করা, মানে 2, এন এর মান 2, 96,500। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। আমি যদি ক্যালকুলেশনও না পড়ো তাহলে আমাকে ক্যালকুলেটর ধরে ধরে করে দেবে। ওকে, তো এটাই, তো মূলত এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো পারবো। ঠিক আছে, চলো নেক্সট। মূলত সবগুলো কিন্তু একটাই সূত্রই, একটু ভেঙে 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 বুঝাইছি। এখানকার সব থেকে মেন সূত্র হচ্ছে এইটা, এইটা, এটা থেকে এইটাও লেখা যায়। ওকে, এখন কয়েকটা তথ্য দেয়। সিলভার মনে করো, সিলভার প্লাস আছে, ঠিক আছে। সিলভার প্লাস থেকে যদি আমরা সিলভার বানাইতে চাই,
এই যে দেখো সিলভার প্লাস আছে, সিলভার প্লাস এই যে গায়ে 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 লেগে লেগে কী হবে, সিলভার হবে, গায়ে গায়ে লেগে কী হবে, সিলভার হবে। সেইটার ওয়েট আমরা নির্ণয় করি আর কি। সেইটার ওয়েট আমরা কীভাবে নির্ণয় করি, ওই যে জেড আইটি সূত্র দিয়ে, ওয়েট ইকুয়াল জেড আইটি। তো এই সিলভার প্লাস থেকে সিলভারে পরিণত হয়েছে। তো সিলভার প্লাস থেকে সিলভারে পরিণত করতে গেলে ইলেকট্রন ছাড়ে না ত্যাগ করে, এটা আমার প্রশ্ন। দেখো তার আগে একটা ধারণা দিই, সিলভার থেকে সিলভার প্লাস করতে গেলে ইলেকট্রন ত্যাগ করা লাগে, ইলেকট্রন ত্যাগ করা লাগে। দেখো সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করলে সিলভার প্লাস হয়, ওকে। উল্টাটা যদি করি, সিলভার প্লাস থেকে যদি সিলভার করতে যাই তখন কী করতে হবে, গ্রহণ করতে হবে। কী করতে হবে, গ্রহণ করতে হবে, ইলেকট্রন একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আয়ন থেকে মানে এই যে আয়ন অর্থাৎ চার্জটাকে মুক্ত করার জন্য, অর্থাৎ বাদ দেওয়ার জন্য, চার্জ মুক্ত করার জন্য একটা ইলেকট্রন কী করতে হয়, গ্রহণ করতে হয়। একটা ইলেকট্রন কী করতে হয়, গ্রহণ করতে হয়। যেহেতু একটা প্লাস আছে একটা ইলেকট্রন, ঠিক আছে। এটা একটু বুঝে নিও, যা বুঝালাম তাতেই হবে, তবু একটু ভালোভাবে বুঝে নিও। তো সিলভার প্লাসকে চার্জ মুক্ত করার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে একটা ইলেকট্রন, রসায়নের কথা টা টি জন জান এগুলো বলা হয় না, একটা না বলে বলবো 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন ত্যাগ করলে সিলভার পাওয়া যায়। কি পাওয়া যায়, সিলভার। সিলভারের ওয়েট কত, আচ্ছা 1 মোল সিলভার পাওয়া যায়, 1 মোল সিলভার পাওয়া যায়। 1 মোল ইলেকট্রন ত্যাগ করলে 1 মোল সিলভার পাওয়া যায়, যেটার ওয়েট কত, 108 গ্রাম, 108 গ্রাম। যাই হোক, এখন কথা হচ্ছে 1 মোল ইলেকট্রন অপসারণের জন্য, এটা একটু মনে রাখবা, 1 মোল ইলেকট্রন অপসারণের জন্য 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন সবসময়। যেহেতু এখানে 1 মোল ইলেকট্রন মানে গ্রহণ করছে, 1 মোলের জন্য 1 ফ্যারাডে দরকার। তো এখানে 1 মোল আছে, তার মানে এখানে বিদ্যুৎ প্রয়োজন কত, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে, ওকে। তো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে এই যে 108 গ্রাম সিলভার কি হবে, তৈরি হবে, সিলভার জমা হবে, 108 গ্রাম সিলভার জমা হবে। সিলভার প্লাসে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে 108 গ্রাম সিলভার কি হবে, জমা হবে, বা 1 মোল সিলভার জমা হবে, ওকে। কপার 2 প্লাসকে চার্জ মুক্ত করার জন্য, কপার 2 প্লাসকে চার্জ মুক্ত করার জন্য, কপার 2 প্লাস থেকে কপার, তো 2 প্লাস আছে মানে দুইটা ইলেকট্রন কী করতে হবে, গ্রহণ করতে হবে। তার মানে এখানে 2 মোল ইলেকট্রন যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে, 1 মোল কপার তৈরি হবে। দেখো এখানে 1 লেখা আছে মানে 1, হ্যাঁ, 1 মোল কপার তৈরি হবে। 1 মোল কপার মানে কি 63.5 গ্রাম, ওকে। 2 মোল ইলেকট্রন, 1 মোলের জন্য 1 ফ্যারাডে, 2 মোলের জন্য কি 2 ফ্যারাডে। তো 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কি হবে, 1 মোল কপার জমা হবে, 1 মোল কপার জমা হবে, বা 63.5 গ্রাম জমা হবে। এখন তোমাকে যদি বলি 63 যদি দ্বিগুণ করি, 63 দ্বিগুণ করলে কত হবে, যাই হোক এর দ্বিগুণ খালি, হ্যাঁ, এর দ্বিগুণ পরিমাণ জমা করার জন্য, এর দ্বিগুণ পরিমাণ জমা করার জন্য কয় ফ্যারাডে লাগবে, দেখো 63.5 গ্রামের জন্য লাগে 2 ফ্যারাডে, দ্বিগুণের জন্য কত লাগবে, 4 ফ্যারাডে। বোঝা গেল না? দেখো কপার 2 প্লাস থেকে কপার করতে গেলে 2 মোল ইলেকট্রন গ্রহণ করতে হয়, 2 মোল মানে 2 ফ্যারাডে। দেখ 2 ফ্যারাডের জন্য এই যে 1 মোল কপার, 2 ফ্যারাডের জন্য 1 মোল কপার, বা 1 মোল মানে এটা 63.5 গ্রাম জমা হয়। এখন উল্টাভাবে যদি বলি 63.5 গ্রামের জন্য কত ফ্যারাডে দিতে হয়, 2 ফ্যারাডে। এখন যদি তোমাকে বলি এর দ্বিগুণ করতে গেলে, এর দ্বিগুণ জমা করতে গেলে এখানে দ্বিগুণ ফ্যারাডে দিতে হবে, অর্থাৎ 4 গুণ ফ্যারাডে দিতে হবে, এখানেও 2 গুণ করতে হবে, 4 ফ্যারাডে, ওকে। 3 গুণ করার জন্য এখানে 3 গুণ করতে হবে। বুঝা গেল? যাই হোক, না বুঝলে সমস্যা নেই। সামনে আসতেছে অ্যালুমিনিয়াম 3 প্লাসকে চার্জ মুক্ত করার জন্য কি করতে হবে, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, অর্থাৎ 3 মোল বা 3 ফ্যারাডে লাগবে, 3 মোল বা 3 ফ্যারাডে লাগবে, ওকে। আর বকবক না করি, মেইন কাজ করি। লেখো ম্যাথ 1, ওয়েট, আমি আমার ম্যাথ ডিকশনারিটা বের করি। 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ দিয়ে যাবতীয় যত অঙ্ক আছে সব কিছু আমরা সমাধান করতে পারবো, সব কিছু অঙ্ক সমাধান করব। দেখো লেখো ম্যাথ 1। আচ্ছা দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা।
ঠিক আছে, একা একা সব ভিডিও বানাই তো। আমার ট্রাইপড বেডের উপরে, আমার বোর্ড জানালায় দেওয়ালে লাগাই নেই, জানালায়। যাই হোক, তো চলো শুরু করি। ম্যাথ 1, ম্যাথ 1টা এরকম একটা চিত্র দিয়ে, আচ্ছা চিত্রটা মিশাই দেই, যেহেতু এখন আমরা ম্যাথ করব, সূত্রগুলো থাক। ম্যাথ 1 এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, এটা আছে অ্যানোড, এটা আছে ক্যাথোড, এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, পজিটিভ, এটা নেগেটিভ। আর এখানে দ্রবণ আছে, এখানে দ্রবণ আছে Al2SO4 3, SO4 দ্রবণ আছে। এখানে বিদ্যুৎ চালনা করছি 0.2 অ্যাম্পিয়ার 25 মিনিট ধরে। এখানে বিদ্যুৎ চালনা করছি 0.2 অ্যাম্পিয়ার 25 মিনিট ধরে, ঠিক আছে। এখন এখান থেকে কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু কী পরিমাণে এখানে জমা হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামে যে জমা হবে সেটা কেন, সেটা বলতেছি। কী পরিমাণের গায়ে ক্যাথোডে তো জমা হয় নাকি, কী পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ জমা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, এটাই আমাদের প্রশ্ন। তো এটাই বাংলায় কথা আসতে পারে যে Al2SO4 3, SO4 3। আচ্ছা এইটা কীভাবে আসলে হয়, এটা আসলে কীভাবে হয় দেখো। অ্যালুমিনিয়াম মূলত 3টা ইলেকট্রন ত্যাগ করে তার সর্বশেষ কক্ষপথ থেকে। আর আমরা কি জানি সালফেট মানে কি, SO4 2-, ঠিক আছে। এই দুটাকে অ্যালুমিনিয়াম এবং সালফেটকে যদি পাশাপাশি লিখি, AlSO4 যদি লিখি, ঠিক আছে, এর উপরে চার্জটা অর্থাৎ 2টা লিখবো অ্যালুমিনিয়ামের এখানে, আর 3টা লিখবো সালফেটের এখানে, ওকে। তো অ্যালুমিনিয়ামের 3+ অর্থাৎ 3টা লিখবো সালফেটের এখানে, আর সালফেটের এই যে 2টা লিখবো অ্যালুমিনিয়াম এখানে, Al2SO4, Al2SO4 3, Al2SO4 3। যাই হোক, অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, অর্থাৎ এই যে বিদ্যুৎ 25 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ কত। সঞ্চিত মানে জমা হওয়া বা ডিপোজিটেড ধাতুর পরিমাণ। এটা মূলত প্রশ্ন। এখানে এটা আমাদের সলভ করতে হবে, 3টা অঙ্ক করবো। 3টা অঙ্ক যদি আমরা সলভ পারি সবগুলা গড় করে অঙ্ক অ্যান্সার করতে পারবো, ওকে। তো প্রথম কাজ, আমাদের প্রথম কাজ, একদম প্রথম কাজ, এইটা আমাকে ভেঙে দেখাইতে হবে। Al2 এটাকে ভেঙে দেখাইতে হবে, Al2SO4 3, এটাকে আমি ভাঙি দেখাবো কীভাবে। দেখো এখানে অ্যালুমিনিয়াম কটা আছে, 2টা, তো 2টা অ্যালুমিনিয়াম এভাবে লিখলাম, 2টা অ্যালুমিনিয়াম এভাবে লিখলাম, ওকে। এখানে সালফেট কয়টা আছে, 3টা, দেখো 3টা, এই যে 3 আছে মানে 3টা সালফেট, তার মানে এখানে 3টা SO4 লিখবো, 3টা SO4 লিখবো। কয়টা আছে প্রথমে এভাবে লিখতে হবে। তারপরে যে প্লাস মাইনাস, এই 3টা লিখবো এর উপরে, 2টা লিখবো এর উপরে, সামনেরটা প্লাস পরেরটা কি মাইনাস। তো অ্যালুমিনিয়ামের উপর 3+, এই যে 3+, সালফেটের উপর -2 বা 2-, ঠিক আছে। এইটাই এভাবে ভাঙি লিখবো। তো মূলত অ্যালুমিনিয়াম 3+ আর সালফেট 2-, এই যে এখানে এই ব্যাপারটা চিত্রের এই ব্যাপারটা আছে, অ্যালুমিনিয়ামের উপর 3+ আর এটা কি 2-। এই যে অ্যালুমিনিয়াম প্লাস আকারে এটাকে বলা হয় ক্যাটায়ন। এই প্লাস, এই যে প্লাস আকারের গঠনটা কোথায় জমা হবে, এই যে ক্যাথোডে জমা হবে। ক্যাথোড মানে এই যে মাইনাস দণ্ড, হ্যাঁ। তাহলে এই যে এইটা মানে কি, এখানে জমা হয় কি ধাতু তৈরি হবে, অ্যালুমিনিয়াম 3+, এখানে জমা হয় কি অ্যালুমিনিয়াম হয়ে যাবে, কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হয়ে যাবে। অর্থাৎ মানে কি অ্যালুমিনিয়াম 3+, এই যে অ্যালুমিনিয়াম 3+টা জমা হবে কি অ্যালুমিনিয়াম হবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে, ওকে। 3টা ইলেকট্রন গ্রহণ করবে। এখন আচ্ছা আমরা এখন অঙ্ক করি, বাদ পেছাল না পড়ি। উই নো সঞ্চিত ধাতুর পরিমাণ মানে ওয়েটটা নির্ণয় করতে হবে। W = ZIT, Z ইকুয়াল আবার কী লেখা যায়, M/NF। এখানে M এর মান কত, M বলতে বোঝাচ্ছে ধাতুর ওয়েট, এই যে এখানে M বলতে বোঝাচ্ছে
পুরোটা কিন্তু না, পুরোটার ওয়েট কিন্তু না, শুধু অ্যালুমিনিয়াম, শুধু অ্যালুমিনিয়ামটার ওয়েট, শুধু অ্যালুমিনিয়ামটার, শুধু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত? 27, ঠিক আছে, শুধু অ্যালুমিনিয়াম, যেহেতু ওটা জমা হবে ওইটার। আই কত? আই মানে হচ্ছে এম্পিয়ার, আইটা কিন্তু এম্পিয়ারে বসাইতে হবে, 0.2 এম্পিয়ার, 0.2 এম্পিয়ারে বসাইতে হবে। অর্থাৎ এখানে এম হচ্ছে 27 গ্রাম, আই কত হবে? 0.2 এম্পিয়ার, এম্পিয়ারে রাখতে হবে। আর টিটা অবশ্যই সেকেন্ডে রাখতে হবে, সেকেন্ড। এখানে 25 মিনিট আছে, অর্থাৎ 25 মিনিট, 1 মিনিট সময় 60 সেকেন্ড, মানে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে, তার মানে 25 গুণন 60। এন মানে কতটা ইলেকট্রন ত্যাগ করছে? দেখো অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এখানে 3। এফের মান তো জানোই, 96,500। ক্যালকুলেশন করলে কি আসে দেখো, যেহেতু ওয়েট বের করতেছে, এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম, 0.03, 0.03, 0.03 গ্রাম, 0.03 গ্রাম, 0.03 গ্রাম। ওকে, তো আমাদের এই যে সঞ্চিত ধাতুর পরিমাণ অর্থাৎ ওয়েট, এই যে এখানে কত পরিমাণ ধাতু উৎপন্ন হবে? 0.03 গ্রাম। ওকে, দেখো আরও একটা পদ্ধতিতে করা যায়, এটা বিকল্প। আমরা মূলত এই নিয়মেই করব, একটা বিকল্প দেখাই। এই যে রিয়াকশনটা আমি মানে ইকুয়েশনটা লিখতেছি, অ্যালুমিনিয়াম 3+ 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়, ঠিক আছে। তার মানে কি এখানে কয় ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে যদি হয় কত মোল হবে? 1 মোল, 1 মোল বা 27 গ্রাম জমা হবে, 27 গ্রাম জমা হবে, 1 মোল বা 27 গ্রাম জমা হবে। তো ফ্যারাডে মানে কি লেখা যায়? ফ্যারাডে মানে 96,500 কুলম, তো 3 ফ্যারাডে মানে কি? ফ্যারাডের বদল কি লেখা যায়? 96,500 কুলম। তাই হোক, এত কুলম ব্যবহার করলে 27 গ্রাম জমা হয়। 1 কুলমের জন্য কত হবে? কম হবে। 1 কুলমের জন্য কি হবে? কম। উপরে 27, নিচে কি 3 গুণন 96,500। ওকে, সুতরাং এখানে কত কুলম ব্যবহার করা হয়েছে? কুলম মানে কি? মানে বলে চার্জের একক কুলম। এখানে কতটুকু চার্জ ব্যবহার করতে? কিউ সমান আইটি। এখানে আই কত? 0.2। টি মানে কত? সময় 25 মিনিট। 25 মিনিট মানে কি? 25 গুণন 60, মানে এত সেকেন্ড। তার মানে এখানে চার্জের পরিমাণ এই এত, এখানে চার্জের পরিমাণ এত। কিউ ইকুয়াল আইটি আমরা লিখি না? কিউ ইকুয়াল আইটি, আই এর মান এত, দেখো আই এর মান এত, আর টি এর মান, সময়ের মান এই সেকেন্ডে লিখছি। হ্যাঁ, তার মানে এই যে কতটুকু চার্জ, এতটুকু চার্জ এখানে ব্যবহার করা হয়েছে, মানে সাপ্লাই করা হয়েছে। তার মানে এতটুকু চার্জের জন্য কতটুকু জমা হবে বলো দেখি? 0.2 গুণন 25 গুণন 60। এতটুকু চার্জ, এত কুলম চার্জ, দেখো এটা কিন্তু কুলম, এত কুলম চার্জের জন্য কত জমা হবে? এটা গুণ হবে 27 গুণন 0.2 গুণন 25 গুণন 60, নিচে কত? 3 গুণন 96,500। ওকে, তো এখন এটাই দেখো, এইটা দেখো, এটা কিসের মান? ওয়েটের মান, এম এর মান। এটা কিসের মান? আই এর মান। এটা কিসের মান? সময়ের মান, টি এর মান, ঠিক আছে। এটা কিসের মান? এন এর মান। এই যে 3টা এন এর মান, এই যে এটার মতো দেখো, এটার সাথে এটা লাইন মিলে গেছে কিন্তু দেখো, এটা কি? এন এর মান। আর এটা কিসের মান? এম এর মান। কী নির্ণয় হবে? ওয়েট। তো দেখো ডাব্লিউ ইকুয়াল MIT বাই NF। তো মূলত এটা হচ্ছে ঐকিক নিয়ম, এটা মেইন পদ্ধতি। এটাকে শর্টকাট করার জন্য আমাদের এই সূত্রটা আবিষ্কার করা হয়। ওকে, এভাবে করতে পারো, এভাবে করতে পারো, তোমার ইচ্ছা মন খুশখুশ। এখানে যদি অন্য কিছু থাকতো, এবার ম্যাট টু আগে দেখি ঠিকঠাক আছে কিনা। কিরকম করি ভাই? কিরকম আছে? এবার মনে করি এখানে তুঁতি, এবার তুঁত কি ব্যবহার করলাম আমি? আরে তুঁতের সংকেতটা কি একটু লিখে দেই। তুঁতের সংকেত, অনেকে তুঁতের সংকেত জানে না, কলা পাকাতে ব্যবহার করা হয় তুঁত মানে কপার সালফেট, CuSO4, এটার সাথে 5 মোল পানি থাকে, কপার সালফেট আর 5 মোল পানি। তার মানে এখানে কি আছে? তুঁত। এবার মনে করো কপার সালফেট আর 5 মোল পানি। তো মূলত এবার জমা হবে কপার ধাতু জমা হবে। এবার কি ধাতু জমা হবে? কপার ধাতু জমা হবে। সব কিছু মানে কি? তুঁতের দ্রবণে
তুতের দ্রবণে এত এম্পিয়ার বিদ্যুৎ এত মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ কত। তা আমরা জানি ওয়েট ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল MIT বাই NF। এম এর মান কত, এম এর মান, এম মানে কি, এম মানে ভর, কার ভর, ধাতুর ভর। এখানে কিন্তু পুরোটার ভর না, শুধু জমা হবে কে, শুধু তো কপার জমা হবে, কপার 2+ আর এসব 2-, এই যে এইটার জমা হবে, কপার 2+টা তো জমা হবে নাকি। কপারের ভর হচ্ছে 63.5। এগুলো একটু মুখস্থ করতে হবে, কয়েকটা ধাতুর ভরে মুখস্থ করতে হবে। অঙ্ক যে কয়টা করতেছি তোমাদের টেস্ট পেপারে যা কিছু দেখবা, বইয়ে যা কিছু আছে, ওই কয়েকটার ভর একটু মনে রাখতে হবে। পড়ালেখা তো অবশ্যই করতে হবে, শুধু এগুলো করলেই তো হবে না, এগুলো বললেও হবে, নিয়ম জানলে হবে। আই এর মান কত 0.2 আর টি এর মান 25 × 60। এন কত হবে, এন দেখো কপার 2+, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ কপার 2+ থেকে তো কপার হবে নাকি, এই যে কপার 2+। দেখো সালফেট মানে কি 2-, তারপরে এখানে কী হবে 2+, পানির হিসাবটা বাদ। দেখো সালফেট মানে 2-, তাহলে এটা কী হবে 2+ হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করলে কপার হয়, তার মানে 2 হবে। দুটো ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এফ এর মান 96,500। ক্যালকুলেশন করো, যত হবে তত, এত গ্রাম। এটা ঐকিক নিয়মে তোমরা করতে পারো, দেখো 2 ফ্যারাডের জন্য কত 63.5 গ্রাম। 2 ফ্যারাডে বা এটা কি লেখা যায় 96,500 কুলম্ব। 1 কুলমের জন্য কি হবে, 1 কুলমের জন্য ভাগ হবে 63.5/2 × 96,500। সুতরাং এখানে বিদ্যুৎ প্রবাহ হয়ে যায় এটা অতর জন্য। এটা ম্যাথ 2 গেল। এবার ম্যাথ 3, এটা ইম্পর্টেন্ট, ম্যাথ 3 এটা ইম্পর্টেন্ট। এটাই পরীক্ষা আসে, ম্যাথ 3টাই আসে। এতক্ষণ থেকে যা পড়লাম না বুঝলে হবে, না পড়লেও হবে, এখন যা করাবো সেটাই। এটা অ্যানোড, এটা ক্যাথোড, প্লাস মাইনাস। এটা অ্যানোড, এটা কি ক্যাথোড, খালি বের হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা দেখো এইখানে 500 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি হাফ ঘন্টা ধরে, 0.5 আওয়ার্স ধরে, ঠিক আছে। আর এখানে একটা দ্রবণ আছে, দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, আর দ্রবণের মধ্যে 250 মিলিলিটার দ্রবণ আছে, আর ঘনমাত্রা 0.5 মোলার দেওয়া আছে। কেন দিলাম এগুলো, আবার কীভাবে হলো, সব কিছু আস্তে আস্তে বুঝে যাবে। আর এখানে নিকেল সালফেটের দ্রবণ, নিকেল সালফেটের দ্রবণ আছে, NiSO4, নিকেল সালফেটের দ্রবণ আছে। এখন তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারে, আমরা ধাপে ধাপে করব। কয়েকটা প্রশ্ন করতে পারে, তোমাকে বলতে পারে যে সঞ্চিত ধাতুর পরিমাণ কত বিদ্যুৎ চালনার পর ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ, এই যে অঙ্কটা করলাম, যেভাবে করলাম সেভাবেই। তো আমরা কি জানি, W = MIT/NF। ওকে, তো ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ, এই যে এখানে দেখো সালফেট কি সবসময় 2- হয়, আর নিকেল কি হবে তাহলে 2+। তো এই যে নিকেল 2+টা এখানে গিয়ে কি জমা হবে, তো নিকেল এখানে ওয়েটটা কার হবে, নিকেলের ওয়েট 58.7। আই এর মান কত, এত মিলি অ্যাম্পিয়ার। দেখো মিলি অ্যাম্পিয়ারকে এম্পিয়ার করতে গেলে কি করতে হবে, 10⁻³ দ্বারা গুণ করতে হয়, 500 × 10⁻³ অ্যাম্পিয়ার। তো বসাও 10⁻³। আই এর মান না, ঠিক বলে টি এর মান সেকেন্ডে বসাতে হবে। ঘন্টাকে সেকেন্ড বানাতে কী করতে হবে, এতকে ঘন্টাকে যদি মিনিট বাড়াই 60 দ্বারা গুণ, মিনিটকে আবার সেকেন্ড বানাইতে আবার 60 দ্বারা গুণ, অর্থাৎ এত সেকেন্ড 0.5 60 × 60। এখন এন এর মান কত, দেখো নিকেল 2+ থেকে কী হয়ে গেছে, নিকেল হয়ে গেছে 2+, মানে দুটো ইলেকট্রন গ্রহণ করে তো নিকেল হবে নাকি 2,
আর এফের মান 96,500। এটা ক্যালকুলেটার সাপোর্ট কি সাপোর্ট 2.74 2.74 গ্রাম 2.74 গ্রাম, মানে বিদ্যুৎ চালনা করলে অর্থাৎ ব্যাটারি বিদ্যুৎ চালনা করে 2.74 গ্রাম জমা হবে। এটা একটা প্রশ্ন আসতে পারে। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, বিদ্যুৎ চালনার পূর্বে মানে আগে ধাতুর পরিমাণ কত ছিল? ধাতুর পরিমাণ মনে করো এখনো বিদ্যুৎ চালনা করলে, দেখো এখানে বিদ্যুৎটা চালনা করলে তো এখানে জমা হবে, এই যে জমা হবে। যখন বিদ্যুৎ চালনা করিনি, যখন ওরা খুব ভালোভাবে ছিল প্রথম দিকে একদম শুরুর দিকে, তখন আসলে নিকেল কতটুকু ছিল এই যে দ্রবণের সর্বটাতে আর কি, তখন কতটুকু ছিল। তো এখন এটা বের করার জন্য আমরা একটা সূত্র কি জানি, কি জানো এস ইকুয়াল 1000 W/mV, ভিটা কিন্তু মিলিলিটারে, এস ইকুয়াল 1000 W/mV সূত্র জানি না। এখানে W ইকুয়াল কি লেখা যায়? W ইকুয়াল লেখা যায় SMV/1000, ভিটা অবশ্যই মিলিলিটারে, SMV/, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েট, এটা কি ওয়েট, বিদ্যুৎ চালনার পূর্বে ওয়েট নির্ণয় করবো আমরা এটা দিয়ে। এস এর পরিমাণ কত? এস মানে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা মোলার, 0.5 বসাবো। এম মানে কি? এম মানে ভর, কার ভর? নিকেলের ভর। কত হবে? 58.7, 58.7। আর ভি মানে মিলিলিটারে, দেখো এই যে ভি আয়তন মিলিলিটার 250, আর নিচে 1000, কত হবে? 7.34 গ্রাম, 7.34 গ্রাম। দেখো বিদ্যুৎ চালনার পূর্বে ছিল 7.34 গ্রাম, এখানে সুন্দরভাবে ছিল 7.34 গ্রাম ছিল, কিন্তু চালনা করলে এখান থেকে খুলে গিয়ে এখানে 2.74 গ্রাম জমা হয়। আগে ছিল এত গ্রাম, জমা হয়েছে এখানে এত গ্রাম। তাহলে বিদ্যুৎ চালনার পর অবশিষ্ট কত থাকে? বিদ্যুৎ চালনার পর 3 নম্বর টপিক, বিদ্যুৎ চালনার পর অবশিষ্ট ধাতুর পরিমাণ, মানে কোথায়? চালনার পর দ্রবণে, দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ কত হবে? আগে ছিল এত 3.74 গ্রাম, আর জমা হয়েছে কত? 2.74 গ্রাম। বিয়োগ করলে কত হয়? 4.6 গ্রাম, 4.6 গ্রাম, ঠিক আছে। অবশিষ্ট ধাতুর পরিমাণ মানে বিদ্যুৎ চালনার পর এখানে এই এত গ্রাম অবশিষ্ট ছিল, এই যে এতটুকুর আবার ঘনমাত্রা কত? পরিবর্তন তো হয়েছে নাকি? আগে এতটুকু ছিল, জমা হয়েছে এতটুকু, পরিবর্তন অর্থাৎ পরিবর্তিত ভর, পরিবর্তিত ভর এত গ্রাম। এখন যদি বলে অবশ্যই মানে বিদ্যুৎ চালনার পর অবশিষ্ট এই ধাতুর পরিমাণ এতটুকুর আবার ঘনমাত্রা কত? অর্থাৎ পরিবর্তিত এই ওয়েটটার ঘনমাত্রা কত? মানে অবশিষ্ট এতটুকু গ্রাম আছে, অবশিষ্ট এতটুকু আছে, অতটুকু কতটুকু ঘন ছিল আর কি, ঠিক আছে। পরিবর্তিত এত গ্রাম ছিল, তাহলে পরিবর্তিত ঘনমাত্রা কত হবে? নতুন করে পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এস ইকুয়াল এই যে সূত্রটা 1000 W/mV, 1000 W/mV, ভিটা মিলিলিটারে। 1000 যেহেতু পরিবর্তিত, এই যে এটা বসাইতে হবে 4.6 এর জন্য 4.6, এম এর মান 557, ভি এর মান 250, আর কিছু তো নাই। ক্যালকুলেশন করলে কত হবে? 0.31 মোলার, 0.31 মোলার পরিবর্তিত ঘনমাত্রা 0.31 মোলার। দেখো আগে ঘনমাত্রা ছিল 0.5 মোলার, এখন ঘনমাত্রা 0.31 মোলার, ঠিক আছে। এটা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা। পরীক্ষা এটা আসবে একদম ডিরেক্ট, যদি এটা আসে পরিবর্তিত ঘনমাত্রা কত, প্রথমে তোমাকে এটা নির্ণয় করতে হবে, তারপর এটা নির্ণয় করতে হবে, তারপর এটা নির্ণয় করতে হবে, তারপর এটা নির্ণয় করতে হবে। ওকে, 1 মিনিট বিরতি। এটা কল দিছে কে যেন দেখি।
ওকে, তো এটা গেলো ফ্যারাডের 3 নাম্বার ম্যাথ। ওকে, 3 নাম্বার ম্যাথ। তো এই 3টা ম্যাথেই আমাদের করার কথা ছিল। এই 3টা ম্যাথ পড়লে তুমি বাকিগুলো সবগুলো পারবা। আর একটা তোমাদের কাজ থাকবে, সেটা হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা কয়টি। পরমাণুর সংখ্যা কয়টি? পরমাণুর সংখ্যা কয়টি? আচ্ছা দেখি ভিডিও ঠিকঠাক চলছে কিনা। পরমাণুর সংখ্যা কয়টি? আচ্ছা, পরমাণুর সংখ্যাটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, পরমাণুর সংখ্যা অর্থাৎ এই যে W=MIT/NF, এখান থেকে একটা অ্যান্সার বের করি না আমরা, একটা অ্যান্সার বের করি না, মনে করি 0.31 গ্রাম বের করছি, এত গ্রাম বের করছি, ঠিক আছে। তো এত গ্রামের মানে এত গ্রামে কয়টা পরমাণু আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। মনে করো এটা কপারের জন্য, এটা মনে করি কপারের জন্য, তার মানে কপার মানে কি 63.5 গ্রাম, ঠিক আছে, 63.5 গ্রাম। তো এখন এইটা এই 63.5 গ্রাম এখানে বসাচ্ছি, এটা দিয়ে ক্যালকুলেশন করছি। এখন এতর জন্য কয়টা পরমাণু আছে দেখো, 63.5 গ্রামের জন্য 63.5 গ্রামের জন্য অ্যাভোগাড্রো সংখ্যা মানে পরমাণুর সংখ্যা কয়টি? ওই যে 6.023 10⁻23টি পরমাণু, 1 গ্রামে কম, 1 গ্রামে কম, সুতরাং এত গ্রামের জন্য কত? এত গ্রামের জন্য বেশি, গুণ করে দিতে হবে উপরে। এত গ্রামের জন্য 6.023 10⁻23। এটা তোমাদের একটা হোমওয়ার্ক, একটু মাথা যদি না কাটা তাহলে কী করবে, এত সবগুলো যদি রেডিমেড পাও তাহলে কী হলো। ওকে, এটা পরমাণুর সংখ্যা নির্ণয় ক্ষেত্রে অঙ্কগুলো। এবার দেখো ফ্যারাডের সেকেন্ড ল। ফ্যারাডের ফার্স্ট ল সেকেন্ড ল প্রায় সেম। ফ্যারাডের সেকেন্ড ল আছে, এরকম দুটো পাত্র আছে, পাত্রের মধ্যে দুটো আলাদা আলাদা দ্রবণ আছে। এটাতে মনে করো জিঙ্ক সালফেট আছে, এটাতে মনে করো কপার সালফেট আছে। এটাতে একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে, তার মানে কি একটা প্লাস একটা কি মাইনাসের সাথে লেগে আছে। হ্যাঁ, এটাতে মনে করো একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে, একটা প্লাস একটা কি মাইনাস। তো দুইটা আলাদা আলাদা দ্রবণ, কারণ এই পাশে অ্যানোডের সাথে ওই পাশে ক্যাথোডটা মনে করো যুক্ত করে দিছি। হ্যাঁ, যুক্ত করে দিছি আর কি, এভাবে যুক্ত করে দিছি, শ্রেণীতে আর কি যুক্ত করে দিছি তারের মাধ্যমে। আচ্ছা এইভাবে একটু দেখি, যুক্ত করছি। আর এই পাশের ক্যাথোডের সাথে এই পাশে অ্যানোডেরটা এভাবে যুক্ত করে দিছি, ঠিক আছে। মানে এখানে এমনভাবে সিস্টেম করছি শ্রেণীতে, মানে মানে এত শ্রেণীভাবে সাজাইছি, এটার সাথে সুন্দরভাবে শ্রেণীতে সাজাইছি, এটার সাথে সুন্দরভাবে শ্রেণীতে সাজাইছি। তো শ্রেণীতে সাজাইলে মূলত বিদ্যুৎ প্রবাহ সমান থাকে, যাই হোক এই দুটার মধ্যে সমান বিদ্যুৎ প্রবাহ চলতেছে। বিদ্যুৎ প্রবাহ কি? বিদ্যুৎ প্রবাহ সমান সময়ে আর কি, সমান সময়ে সমান বিদ্যুৎ প্রবাহ চালনা করতেছি। চালনা করলে হবে কি, এখানে যে ধাতুগুলো যে জমা হবে, ক্যাথোডে যে ধাতুগুলো জমা হবে, এই যে ক্যাথোডে যে ধাতুগুলো জমা হবে সেটার পরিমাণটা হবে ইকুইভ্যালেন্ট ওয়েটের সমানুপাতিক। মাথায় ঢোকে নাই, একটু বুঝাচ্ছি। যাই হোক, আই মানে বিদ্যুৎ প্রবাহ এবং সময়টা সমান, মানে একবারে বলতে পারি আমরা কিউ সমান আইটি, এটাও সমান মানে কি সবগুলো সমান, চার্জও সমান। অর্থাৎ দুটো আলাদা আলাদা দ্রবণের পাত্রে যদি সমান পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সমান চার্জ প্রবাহিত হয়, তখন কি ঘটে দেখো। এইটার ক্ষেত্রে ওয়েটটা কী হবে? ওয়েট জিঙ্কের ক্ষেত্রে ওয়েট ইকুয়াল কি আমরা জানি জেড কিউ, অল্প আগে প্রথম সূত্রতে দেখছিলাম জেড কিউ। জেড কিউ লেখা যায় না? জেড কিউ বা এটাকে কী লেখা যায়? জিঙ্কের জন্য, এটা জিঙ্কের জন্য। জেড ইকুয়াল কী লেখা যায়? E/F লেখা যায় না? E/F ইন্টু কিউ, এটা কিসের জন্য? জিঙ্কের জন্য। এটার ক্ষেত্রে বলো দেখি, ওয়েট কপারের জন্য কী হবে? জেড কিউ। ওয়েট কপারের জন্য জেড ইকুয়াল কী লেখা যায়? E/F, ই মানে কপারের জন্য কিউ। তো এইটা আর এটা ভাগ করে দাও, এটা ভাগ করে দাও, কী হবে? জিঙ্ক নিচে কি কপার, ওকে, জিঙ্ক এফ উপরে কি কিউ, এইটার জন্য ভাগ, ঠিক আছে। ভাগ কত? ভাগ যে যদি লিখি ই কপার এফ ইন্টু কিউ, বা এখানে উপরে লেখা যায় কিউ। ভাগটাকে যদি গুণ করে দেই উল্টে যাবে, উপরে যাবে এফ আর নিচে যাবে এটা, উপরে এফ নিচে কি ই কপার কিউ। তো কাটাকাটি কী যাবে? এফ কাটা, কিউ আর কিউ কাটা, তো কী লেখা যায়? ডাব্লিউ জিঙ্ক ডাব্লিউ কপার সমান সমান ই জিঙ্ক ই কপার। তো দেখো
ডাব্লু জিঙ্ক, এ পাশে দেখো ই জিঙ্ক, ডাব্লু কপার ই কপার, বা এটাকে যদি 1 1 দিয়ে দিতাম ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু ই 1 বাই, তা 1টা উপরে থাকতো ই 2। এইটাকে মূলত সমানুপাতিক হিসেবে দেখা যায়। দেখো এটা উপরে আছে, এই পাশে 1টা উপরে আছে, এটাও 1 আছে, তার মানে কি ডাব্লিউ এর সাথে ই এর সম্পর্ক কি সমানুপাতিক, ই এর সম্পর্ক কি সমানুপাতিক। ডাব্লিউ মানে ওয়েট, সঞ্চিত ধাতুর পরিমাণ, ই মানে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর, গ্রাম তুল্য ভর। ওকে, তো এইটাই বলছে যে দুটো আলাদা আলাদা দ্রবণের পাত্রে যদি সমান পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাদের সঞ্চিত ধাতুর ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েটের সমানুপাতিক। এটাই ছিল ফ্যারাডের দ্বিতীয় সূত্র। সো তোমরা পড়তে থাকো, এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলো স্ক্রিনশট মেরে হোক, নোট খাতা করে হোক, তোমরা রিভিশন করতে থাকো। আর বিভিন্ন ধরনের টেস্ট পেপার বলো, বিভিন্ন সহায়ক বলো, বই পড়ো, না পারলে একটু কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। যারা শেষ পর্যন্ত আসো তারা অবশ্যই একটা হলেও কমেন্ট করো, জানাও যে আমি লাস্ট পর্যন্ত দেখছি, তাহলে আমি খুশি হব। কমেন্টের পারলে রিপ্লাই দেবো, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো কেমন লাগলো বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিও, লাইক দিও, সাবস্ক্রাইব করিও, যা সাপোর্ট করা লাগে সব করিও, আমি আছি তোমাদের সাথে। আর কীভাবে একটু ক্লাসটা ইমপ্রুভ করা হয় সেটা পরামর্শ দেওয়া থাকলে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।